এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা প্রথমবার 221B হ্যারিসন রোডে শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প গেঁয়োখালি শ্মশানের ডোম। গল্পপাঠ জমিদার শ্যামসুন্দর রায় এবং কাপালিকের চরিত্রে প্রত্যয়, সুলেখার চরিত্রে প্রদীপ্তা, অঘোর ডোম এবং জনৈক ব্যক্তির ভূমিকায় আমি সুমিতেন্দ্র। তাহলে শুরু করছি আজকের গল্প গেঁয়োখালি শ্মশানের ডোম। কনকনে শীতের রাতে কাঁচা রাস্তার ওপর দিয়ে চলেছে জমিদার শ্যামসুন্দর রায়ের পালকি। পালকি বাহক চারজনের সতর্ক দৃষ্টি পথের এদিক ওদিক ঘুরছে। এই রাস্তায় আশেপাশে কোনো গ্রাম নেই, শুধুই আছে জঙ্গল আর ফাঁকা প্রান্তর। দূরে একটা শ্মশান আছে, ওদের গন্তব্য এখন সেই শ্মশান। হুন্না হুন্না শব্দের সঙ্গে এইবার শোনা গেল আরও একটা অনবরত গুঞ্জন। পালকির পিছনে পিছনে আসছে চারজন সব দেহবাহী। তাদের চার কাঁধে রয়েছে চন্দন কাঠের খাটিয়া। সেই খাটিয়ায় দু চোখে তুলসী পাতা ও নাকে তুলো গুঁজে নিথর দেহে যে শুয়ে রয়েছে সে হলো জমিদার গিন্নি সুলেখা দেবী। শ্যামসুন্দরের মতো প্রভাবশালী জমিদারের স্ত্রী মরণযাত্রা এত আড়ম্বরহীন, এত শোভাহীন কেন? কেনই বা তাকে রাত দুপুরে চোরের মতো তাদের গেঁয়োখালি গ্রামের শ্মশান ছেড়ে এত দূরের শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে? সেই বিষয়ে মনে অনেক প্রশ্ন জাগে। এই শ্মশানটা ওদের গ্রামের থেকে 7 ক্রোশ দূরে। পরিত্যক্ত এই শ্মশানের রাস্তা, যে রাস্তায় কোনো সুস্থ সবল মানুষ দিনের কড়া রোদে আসতেও ভয় পায়, সেই শ্মশানে এই শীতের রাতে খুটখুটে অন্ধকারে নিজের মৃত স্ত্রীকে নিয়ে যাত্রা করছে জমিদার শ্যামসুন্দর রায়। পালকিবাহক ও সব দেহবাহক এসে থামল শ্মশানের সামনে। পালকি থেকে নেমে দাঁড়ালো উজ্জ্বল গৌরবর্ণের দীর্ঘকায় জমিদার শ্রী শ্যামসুন্দর রায়। আজ তার স্বাভাবিক দৃঢ়তা লোপ পেয়েছে, মুখে চোখে ফুটে রয়েছে অদম্য বেদনা। নিজের কাছের মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলার যন্ত্রণা তার বুকটাকে যেন নিংড়ে নিচ্ছে। নিজেকে সামলে নিয়ে জমিদার বাবু গম্ভীর স্বরে সব দেহবাহকদের বললেন, এই, তোমরা শ্মশানের ভিতর খাটটাকে নামিয়ে রেখে এসো। সব দেহবাহকদের মধ্যে একজন ভয় ভয় বলে উঠল, এই মরা নিয়ে এই শ্মশানে ঢুকবো জমিদার বাবু? শুনেছি এই শ্মশানটা ভালো নয়, এখানে একজন নাকি পাগল ডোম থাকে। এই বেটা, তুই মরা কাকে বলছিস? টেনে তোর চিপ ছিঁড়ে দেবো রে হতভাগা। ও আমার স্ত্রী, তোদের গিন্নিমা। যা, আমি যা বলছি কর। জমিদার বাবুর ধমকে তারা চারজন মরাশুদ্ধ খাটিয়া নিয়ে ভয় ভয় পা রাখল শ্মশান চত্বরে। গাছপালায় ঢাকা এই নির্জন শ্মশানের এক অন্ধকার কোণে রয়েছে একটা পাথরের চাতাল।
সেখানে গিয়ে ওরা খাটিয়াটা নামিয়ে রাখল। জমিদার এবার সবাইকে বললেন, তোমরা এখন যাও, কাল সকালে পালকি নিয়ে এসো। আমি আর আমার গিন্নি কাল একসাথে ফিরবো। জমিদারের এই কথা শুনে সবাই হতবাক। একসাথে ফিরব মানে? জমিদার গিন্নি তো পরলোক গমন করেছে, তাহলে আর কার সাথে ফেরার কথা বলছে জমিদার বাবু? মনে অনেক প্রশ্ন থাকলেও জমিদার মশাইয়ের আদেশ পেয়ে আর এক মুহূর্ত এই শ্মশান চত্বরে নষ্ট না করে ভয়ে কাতর 4 জন পালকিবাহক ও 4 জন সব দেহবাহক কেবল একবার সম্মতির ভঙ্গিতে ঘাড় নাড়িয়ে চলে গেল, বলা ভালো পালিয়ে গেল। জমিদার শ্যামসুন্দর রায় সেই পাথরের চাতালে উঠে নিজের স্ত্রীর মৃতদেহের পাশে বসলেন। অতিরিক্ত যত্নের সঙ্গে তিনি দেহের ওপরের কাপড় সরিয়ে দিলেন। সুলেখার সিঁদুর মাখা মুখটা দেখে শ্যামসুন্দরের মনে অনেক ভাবনা ভিড় করে এলো। এই তো সবে বিয়ে হয়েছিল তাদের, কে বলবে যে সে আজ বছর 20 আগের ঘটনা। এক্কেবারে নতুন কোণের মতো সেজে ভারী মিষ্টি দেখাচ্ছে সুলেখাকে। যন্ত্রণাদায়ক মৃত্যুর পরও এমন ডাক সাইটে সুন্দরীর সৌন্দর্য বিন্দুমাত্র খর্ব হয়নি। লাল বেনারসিটা সত্যি কাশি থেকে এনে দিয়েছিল শ্যামসুন্দর। সুলেখা সেই শাড়ি নিয়ে যে কি আনন্দ পেয়েছিল তা মনে করে এত কষ্টদায়ক মুহূর্তেও শ্যামসুন্দরের ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফুটে উঠল। ছেলে পিলে নেই তাদের, তবে এতে কোনো আক্ষেপও নেই শ্যামসুন্দরের। স্ত্রীকে কারোর সঙ্গেই ভাগ করে নেওয়ার অভ্যাসটা তার কোনোদিনও ছিল না, আর হবেও না। এত ভালোবাসা, এত প্রেম, সবই কি আজ শেষ হলো? না না, তা হতে পারে না। এই কলিযুগে এমন প্রেম কটা মেয়ে মানুষের কপালে জোটে? যুগ যুগ ধরে স্বামীর প্রাণ ফেরানোর জন্য শুধু সতী বেহুলারাই পরীক্ষা দিয়ে যাবে কেন? পুরুষ মানুষ কি সত্যি ভালোবাসতে পারে না? বিশেষ করে যখন একটা উপায় আছে, তাহলে সেই উপায় কাজে লাগানো হবে না কেন? কিসের অভাব তার? আর্থিক ক্ষমতা আছে, মনে সাহস আছে, আর কি চাই? চাই শুধু সেই ডোমকে, সেই অঘোরা ডোম। আজ সেই ডোমের দেখা পেতে চান জমিদার শ্যামসুন্দর রায়। সুলেখার হাতটা নিয়ে শ্যামসুন্দর নিজের বুকে ঠেকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, গো, আমি তোমায় ফিরিয়ে আনবো গো। খুব তাড়াতাড়ি তুমি চোখ মেলে তাকাবে। সুলেখার হাতটা ঠান্ডা হয়ে গেছে। শ্যামসুন্দর রায় সুলেখার শরীরটা ছুঁয়ে দেখলেন। দেহটা হিমশীতল হয়ে উঠছে, অঙ্গগুলো কাঠের মতো শক্ত হয়ে গেছে। সুলেখার ফর্সা শরীর আরো সাদা হয়ে উঠেছে। না না, আর দেরি করা যাবে না। সবাই বলে এই শ্মশানে প্রবেশ করলেই অঘোর ডোমকে দেখা যায়। তা সে এখনো আসছে না কেন? তাহলে কি সে এখানে নেই? শ্যামসুন্দর ব্যস্ত হয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে সে চিৎকার করে ডেকে উঠল, অঘোরা ডোম, কোথায় তুমি? আমি তোমার হাতে মরা পোড়াতে এসেছি গো। দয়া করে আমার সামনে এসো, আর যে দেরি করা যাবে না। অঘোরা ডোম, অঘোরা ডোম, কোথায় তুমি? ঠান্ডা শীতল হাওয়া
জমিদারের কানের পাশ দিয়ে বয়ে গেল। দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। রাত চড়া পাখিরা গাছের ডালে বসে নিজের গোল গোল চোখ নিয়ে তাকিয়ে রইল মরা মানুষটার দিকে। এমন সময় হঠাৎ এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম ডোম অঘোরা। এই শ্মশানে ছোটে মরা, অদ্ভুত খ্যানখ্যানে স্বরে বলে উঠল এক অদৃশ্য জীব। মরা ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে এলো সেই স্বর। চমকে উঠলেন জমিদার বাবু। কান পেতে সে আরো কিছু শোনার চেষ্টা করলেন। গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা পায়ের তলায় পিষে ঝোপঝাড় পেরিয়ে বাইরে বেরিয়ে আসছে অঘোর ডোম। খাটো করে পড়া ময়লা ধুতি ছেঁড়া একটা গামছাতে কোনো রকমে তার শরীর আবৃত। তার কোমরটা ধনুকের মতো বাঁকা অবস্থায় সামনের দিকে ঝুঁকে চলতে হচ্ছে তাকে। ডান হাতে একটা লম্বা মোটা শাল কাঠের লাঠি, কুচকুচে কালো গায়ের রং, জটাধারী ময়লা চুল, মুখ ভর্তি দাড়ি সমেত এই বীভৎস দর্শনের মানুষটিকে দেখে সবার গা ছমছম করতে বাধ্য। তাই হয়তো আর কেউ এখন আর এই শ্মশানে আসে না। জমিদার শ্যামসুন্দরের দিকে এগিয়ে আসতে আসতে সে বলল, কি চাই? এখানে কেন এসছিস? অন্য সময় জমিদার মশাইকে কেউ তুই তুকারি করলে তার চিপ টেনে হাতে ধরিয়ে দিত এই দোর্দণ্ড প্রতাপ ভূস্বামী। কিন্তু আজ তার সিংহাচরণ ক্ষয়ে হয়েছে পোষা কুকুরের ন্যায়। কুই কুই শব্দ করে তিনি বললেন, তুমি অঘোরা ডোম? আমি গেঁওখালির জমিদার শ্যামসুন্দর রায়। সব শোনার সময় নেই। এই শ্মশানে কারো পরিচয় জানার প্রয়োজন হয় না। কি চাই সেটা চটপট বলে ফেল। জমিদার সেইভাবেই কুই কুই করে বলে উঠল। এই আমার স্ত্রী। মৃতদেহের দিকে দেখিয়ে বললেন জমিদার মশাই। অঘোরা ডোম মুখটা বেঁকিয়ে বলল, এই মরাটা তোর বউ, তা আমার কাছে নিয়ে এসছিস কেন? তুমি একে বাঁচিয়ে দাও অঘোর। তোমার হাতে শুনেছি মরা বেঁচে ওঠে। তুমিই তো নাকি সেই কথা বলে বেড়াও। জমিদারের কথা শুনে হো হো করে হেসে উঠল অঘোরা ডোম। হলুদ ছ্যাথলা পড়া দাঁতের বীভৎস হাসি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল জমিদারের। জিভ দিয়ে নিজের কালো ঠোঁটটা একবার চেটে নিয়ে অঘোরা ডোম চিৎকার করে বলল, এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম ডোম অঘোরা। ওরে, আমার হাতে মরা বেঁচে ওঠে না, মরা ছোটে। তা ছুটুক, জীবিত না হলে আর ছুটবে কি করে? আর সব সময় কি কেউ ছুটবে নাকি? একটু কি কথা বলবে না? নিশ্চয়ই বলবে। ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলে ও ছোটা বন্ধ করে তোর ঘাড়ের উপর চেপে বসবে আর তোর সাথে গল্প করবে, করবে, করেই যাবে। জমিদার মশাই করুণ সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার এতেই হবে অঘোরা। আমি অনেক দূর থেকে এসেছি। আমার স্ত্রী 7 দিনের জ্বরে মরে গেল। আমি মানতে পারলাম না। অনেক দিন ধরে তোমার কথা শুনেছিলাম। জানতাম এই শ্মশানে ভয় কেউ মরা পোড়াতে আসে না। লোকমুখে শুনেছিলাম এই শ্মশানের আশেপাশে আসলে অনেকেই শুনেছে তোমার মুখের ওই বুলি। তাই তো কেউ এই শ্মশানে বহু বছর ধরে মরা পোড়াতে আসে না। সবাই তোমায় ভয় পায়। তাতে কারো দোষ নেই। যে শ্মশানে মরা ছোটে, সে শ্মশানে কি আর সব আসবে? তোরও আসা উচিত হয়নি। যারা নিজেদের প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায় না, তারা আসবে না। তাই নাকি? ভগবান মানুষের আয়ু
তাকে জীবন দান করার আগেই নির্ধারণ করে। মানুষ হিসাবে আমাদের তা মেনে নেওয়াই উচিত। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে গেলে কপালে চরম দুর্গতি, তোরও বিপদ হতে পারে। তাই বলছি, একবার ভেবে নে। বিপদের ভয় জমিদার শ্যাম সুন্দর রায় করে না। তাও বলছি ভেবে দেখ। এই শ্মশানে তুইও বন্দী হয়ে যেতে পারিস তোর স্ত্রীর সঙ্গে। জীবন মরণ যাই হোক, আমার স্ত্রী সঙ্গে থাকলে আর আমার কিচ্ছু চাই না। তুমি আর দেরি করো না, ওকে জাগানোর ব্যবস্থা করো। অঘোরা হেসে আবার বলে উঠল, বেশ, আয়। এই শ্মশানে ছোটে মরা আর আমি হলাম ডোমঘোরা। শ্যামসুন্দর অঘোরা ডোমের পিছন পিছন সুলেখার মৃতদেহকে কোলে নিয়ে হেঁটে চলেছে শ্মশানের গভীরে। শীতের রাতের শিশির পড়া ঘাসের উপর দিয়ে হাঁটার ফলে পা ভিজে যাচ্ছে জমিদারের। এই ঠান্ডায় ভেজা পায়ে এক একটা পদক্ষেপ ফেলতে গিয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছে তার। মাঝে মাঝেই সে পিছিয়ে পড়ছে। হাতে ধরে থাকা কাঁধের ওপর লাশের ওজন যেন ক্রমেই বেড়ে চলেছে। তার বউয়ের মুখটার দিকে তাকিয়েও জমিদার মশাই যখন আর ওকে বয়ে নিয়ে যাওয়ার মতো শারীরিক জোর পেলেন না, তখন তিনি কোনো রকমে বলে উঠলেন, আর কত দূর? আর যে পারছি না। ওকে ভেঙচিয়ে অঘোরা ডোম বলে উঠল, কেন এত ভোর ভোরই সব বেরিয়ে গেল? বউয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছিলিস। বউয়ের সাথে এতই যখন পীড়িত, তখন বউকে না বাঁচিয়ে নিজেই তো মরলে ল্যাটা চুকে বুকে যেত রে হারামজাদা। হ্যাঁ, রক্ত গরম হয়ে গেল জমিদারের। তবুও দাঁতে দাঁত চিপে সব হজম করলেন তিনি। এখন রাগ করা যাবে না, শুধু একবার সুলেখা বেঁচে উঠুক, তারপর এই পাষণ্ড অঘোরডোমের প্রত্যেকটা দুর্ব্যবহারের উচিত শিক্ষা তিনি গুনে গুনে দেবেন। এদিকে কয়েক হাত সামনে হঠাৎ অঘোরা ডোম থেমে গেল। জমিদার বাবু বললেন, কি হলো? থেমে গেলে যে? অঘোরা ডোম নিজের হলুদ দাঁত বের করে হাসতে হাসতে বলল, সামনে তাকিয়ে দেখ একবার। জমিদার মশাই দেখলেন ওর থেকে কয়েক হাত দূরে একটা ছাইয়ের ঢিবির ওপর চিতা সাজানো রয়েছে। কি চিতা সাজানো আছে কি করে? তুমি কি জানতে যে আজ রাতে কেউ মরা নিয়ে আসবে? এই শ্মশানে ছোটে মরা আমি হলাম ডোমঘোরা। এই শ্মশানে ছোটে মরা, এ চিতা সাজানোই থাকে। কতবার বলতে হবে? এই শ্মশানে মরা ছোটে মরা যদি ছুটবে তাহলে পুড়বে কেমন ভাবে? বেশি না বকে চিতায় তুলে দে মরাটাকে। জমিদার মশাই তাই করলেন। অঘোরডোম মাটি থেকে কিছু ডালপালা, কাঠি, পাতা তুলে পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালিয়ে নিল। তারপর নিজের হাতের লাঠিটা সেই আগুনে জ্বালিয়ে নিয়ে চিতার কাছে এগিয়ে গেল। জমিদার চিতার সামনে কাঠের মতো দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টি নিয়ে দেখে চলেছেন ডোমের কাজকর্ম। ডোম নিজের মুখটা একটু নিচু করে সুলেখার কানের সামনে বলল, এই শ্মশানে ছোটে মরা আমি হলাম ডোমঘোরা। তাড়াতাড়ি উঠে পড়, নইলে আমার অভিশপ্ত হাতের আগুন তোকে দেব রে। আমার হাতের আগুন পেলে নরকেও ঠাঁই হবে না তোর যে পিশাচি। কিরে, ওঠ ওঠ বলছি।
এই শ্মশানে ছোটে মরা আমি হলাম ডোমগোরা। বলতে বলতে আস্তে আস্তে চিতায় অগ্নি সংযোগ করতে হাতের লাঠিটা আস্তে আস্তে এগোতে লাগলো অঘোর। হতবাক জমিদার মশাই ব্যস্ত হয়ে বলে উঠলেন, কি করছো তুমি? পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে। কি করছো? থামো বলছি, থামো। কে শোনে কার কথা? অঘোরা ডোম চিতার কাঠে আগুনটা ছোঁয়াতেই ছট করে চোখ মেলে তাকালো সুলেখা। সঙ্গে সঙ্গে চিতার ওপর থেকে এক লাফে নেমে এসে বিভৎস একটা কান ফাটানো হাসির সঙ্গে দু হাত মাথার উপরে তুলে শ্মশানের এদিক থেকে ওদিক ছুটতে লাগলো সুলেখা। এই দৃশ্য দেখে হাত পা এক জায়গায় জমে গেল জমিদারের। এই কি বিকট রূপ তার গিন্নির! সেই কোমল স্বভাবের মানুষটা যেন একটা নিকৃষ্ট খেকুরের জানোয়ার হয়ে গেছে। জমিদার বলে উঠলেন, ওরকম ভাবে ছুটছে কেন? আমার কাছে আসছে না কেন? আসবে আসবে, সত্যি আসবে? উত্তেজিত হয়ে বললেন জমিদার মশাই। এই নাও, এটা তোমার। আমার স্ত্রীকে বাঁচানোর জন্য এই সামান্য উপহার তুমি গ্রহণ করো। জমিদার মশাই রূপোর মুদ্রা ভর্তি একটা ঝোলা অঘোরের হাতে দিল। এমন সময় কোত্থেকে ছুটতে ছুটতে ওদের সামনে এসে দাঁড়ালো সুলেখা। চুল অবিন্যস্ত, সারা মুখে লেপ্টে রয়েছে সিঁদুর, চোখের মনির আয়তন বৃদ্ধি পেয়ে পুরো চোখটাই প্রায় কালো হয়ে এসেছে, যেন উত্তেজনায় রক্ত সবেগে দৌড়চ্ছে তার ধমনীতে ধমনীতে। কাঁধ থেকে শাড়ির আঁচল খসে পড়ে মাটিতে লোটাচ্ছে। চোখে মুখে বিভৎস পৈশাচিক ভাব, যেন শরীর আর আত্মার মধ্যে যে সুস্থ স্বাভাবিক সংযোগ থাকে তাতে বিকার ঘটেছে। আত্মা যেন এই শরীরের ওপর তার অধিকার, তার নিয়ন্ত্রণ সব হারিয়েছে। জমিদার শ্যামসুন্দর রায় ওই রূপ দেখে থতমত খেয়ে বলে উঠলেন, কি হয়েছে সুলেখা? কি হয়েছে? এত রাগ করে তাকাচ্ছ কেন আমার দিকে? দেখো, দেখো দেখো, আমি তোমার বাঁচিয়ে তুলেছি। দেখো, তোমার মৃত্যুর পরও তুমি কেমন ছুটে বেড়াচ্ছ। তোমার আনন্দ হচ্ছে না সুলেখা? আনন্দ? জীবন থাকতে আমায় মুক্তি দিলি না। ভেবেছিলাম মরে একটু শান্তি পাবো, তুই তুই তাতেও বাধা দিলি। সারা জীবন আমার সঙ্গে আঠার মতো লেগে রইলি, ঘরের মধ্যে বন্দি করে রেখে দিতিস, ভালোবাসার নামে পাগলামি করতিস, কারোর সাথে এসে দুটো কথা বললে আমার উপর অত্যাচার করতিস, এমনকি আমার পেটের বাচ্চাটাকে তুই মেরে ফেললি। কত বললাম, ও ছোট্ট প্রাণ, ওকে মেরো না। তুই কি বললি? আমার সঙ্গে শুধু তুই জড়িয়ে থাকবি, হ্যাঁ? আর কেউ আমার আদর, আমার ভালোবাসার ভাগ পাবে না, এই বলে আমার পেটে লাথির পর লাথি মেরে আমার বাচ্চাটাকে শেষ করে দিলি। এতদিন পর মরে গিয়ে তোর হাত থেকে মুক্তি পাবো ভাবলাম, কিন্তু তুই কি করলি? এই অভিশাপ শ্মশানে নিয়ে এসে আমাকে মুক্তিও পেতে দিলি না। আমার গতি হলো না রে শয়তান, আমার গতি হলো না। এবার আমি সারাক্ষণ তোর সাথে আঠার মতো লেগে থাকবো। দেখবি কি করবো, দেখবি? এই বলে সুলেখার জ্যান্ত দেহটা দৌড়ে এসে শ্যামসুন্দরের ঘাড়ের ওপর উঠে বসল। জমিদারের কাঁধের ওপর দুই পা ঝুলিয়ে গলা জড়িয়ে ওর মাথায় মুখ ঠেকিয়ে সুলেখা বসে রইল। জমিদার মশাই ভ্যাবাছাকা খেয়ে
রীতিমতো লাফাতে লাফাতে নিজের কাঁধ থেকে সুলেখাকে নামানোর চেষ্টা করলেন, কিন্তু মরার হাতের বাঁধন কি আর অত সহজে ছাড়ানো যায়? সুলেখার বন্ধন এতই দৃঢ় যে নিজেকে মুক্ত করার ক্ষমতা এই সামান্য জমিদারের নেই। থাকবে কি করে? সম্ভ্রান্ত বংশের জোরে দম্ভ দেমাক হয়, সত্যিকারের ব্যক্তিত্বের গঠন হয় কি? তিনি যার পর নাই ভয় চিৎকার করে বলে উঠলেন, একে নামা, নামা বলছি। কি করলি তুই? নামায় কি? কি জ্বালা, কি জ্বালা! সাক্ষাৎ চাবুকের ন্যায় জমিদার এবারে আস্তে আস্তে অঘোর ডোমের মতো ঝুঁকে কুঁজো হয়ে পড়লেন। ডোম তখন নিজের হাতের মস্ত লাঠিটা জমিদারের হাতে ধরিয়ে হাসতে হাসতে বলল, আজ থেকে আমার মুক্তি। কি আনন্দ, কি আনন্দ! আহা, আমি মুক্ত! জমিদার আতঙ্কে চিৎকার করে উঠলেন, মুক্ত মানে কি? মুক্ত মানে কি অঘোর? সত্যি করে বল, কে তুই? কে তুই? আজ থেকে অঘোর ডোম আমি নই রে, অঘোর ডোম এখন তুই। মানে আমি কেন অঘোর ডোম হতে যাব? আমি তো জমিদার সাহেব। আরে না, আজ থেকে এই অভিশাপ তোর ওপর পড়ল। আজ থেকে তুই আর জমিদার শ্যাম সুন্দর রায় নস। তুই হলি এই অভিশপ্ত শ্মশানের একমাত্র ডোম। এখান থেকে যতদিন না তুই মুক্তি পাবি, ততদিন এই পিশাচিনীকে কাঁধে করে নিয়ে তোকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে তোরই মতো একজনের জন্য, যে এসে নিজে থেকে এই অভিশাপ গ্রহণ করবে। না 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 না, আগামীকাল আমার লোক এই শ্মশানে আমায় নিয়ে আসবে। আমি তখনই বাড়ি চলে যাব, বুঝেছিস? ওহো করে আবারও হেসে উঠল অঘোর ডোম, বলল, এই অভিশাপ যার উপর পড়ে তার পরিণতি কি হয় জানিস? তার আপনজনদের স্মৃতি থেকে সে একেবারের জন্য লোপ পায়। তোকেও আর কারো মনে নেই রে। কাল তোকে নিতে আর কেউ আসবে না। দুর্ভাগ্য, কেবল দুর্ভাগ্য আজ থেকে তোর ঘাড়ের ওপর চেপে বসে থাকবে। এই অভিশাপের ফলে তুই নিজেও এই শ্মশানের বাইরে পা রাখতে পারবি না। কেন এরকম করছো আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন দিলে এই অভিশাপ? অনেক কাল আগের কথা। এই শ্মশানে তখন এক ডোম থাকতো। তার নাম ছিল অঘোর। সারা জীবন সে শুধু মরা পুড়িয়ে গেছে। একদিন এক কাপালিক এসে এখানে বসবাস শুরু করলো, আর দেখতে দেখতে অঘোর ডোম সেই কাপালিকের চেলা হয়ে উঠল। সেই কাপালিকের সাধনা দেখে তারও একদিন ইচ্ছে হলো যে সেও সাধনা করবে। কাপালিক তাকে অনেক বোঝালো, কিন্তু সে একেবারে নাছোড়। ডোম থেকে এক বড় মাপের কাপালিক হওয়ার লোভ তখন তার মনের মধ্যে একেবারে ফুটছে। কাপালিক শেষে এক প্রকার বাধ্য হয়ে একটা কঠিন সাধনার কথা অঘোরকে বলে দিলে। সেই সাধনায় দরকার 3টে উপকরণ জোগাড় করতে হতো। একটা মরা জলচর প্রাণী, একটা মরা খেচর,
আর একটা মরা মানুষ। প্রথম দুটো উপকরণ যে কেউ জোগাড় করতে পারে, তবে 3 নম্বর উপকরণটা একজন ডোমের পক্ষে জোগাড় করা মোটেই কঠিন ব্যাপার নয়। ফলে একদিন সমস্ত উপকরণ সমেত অঘোর বসল সাধনায়। কাপালিক তাকে বলল, একটা কথা মনে রাখিস, এই সাধনা সম্পূর্ণ করার পথে অনেক বাধা আসবে, কিন্তু খবরদার এই সাধনার মাঝপথে আসন ছাড়বি না, তাহলে তুই সমেত এই পুরো শ্মশান ভূমি অভিশপ্ত হয়ে যাবে। তোর হাতে আর কোনো মৃতদেহ অগ্নি গ্রহণ করবে না, কোনো মরা তুই আর ছুঁতে পারবি না। অঘোর সব শুনে সাধনা শুরু করলো, কিন্তু ওই যা হওয়ার তাই হলো। মাঝপথে হঠাৎ সে চোখ খুলে দেখল সামনে রাখা মরাটা উঠে বসে তার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে রয়েছে। অঘোর চমকে উঠে আসন ছেড়ে দিল। ব্যাস! কাপালিক চিৎকার করে উঠল, এ তুই কি করলি অঘোর? কি বিপদ ডেকে আনলি তুই? সব শেষ হয়ে গেল। নিজের ওপর তুই যে কি অভিশাপ ডেকে আনলি তা বুঝতে পারছিস না। আমাকে এখনই এই শ্মশান ছেড়ে চলে যেতে হবে। তুই আর তোর এই শ্মশান অভিশপ্ত হয়ে রয়ে যাবে। এই অভিশাপ ততদিন তোর সঙ্গে থাকবে যতদিন না এই অভিশাপ তোর থেকে কেউ স্বয়ং চেঁছে নিয়ে যাবে। সাধনা সম্পূর্ণ করতে পারল না অঘোর। তার গুরুও তাকে ছেড়ে পালিয়ে গেল। কিছুদিন সব স্বাভাবিক মনে হলো অঘোরের, কিন্তু একদিন রাতে যখন হঠাৎ একদল লোক মরা পোড়াতে আসলো, আর অঘোর যেই ওই মরাকে ছুঁয়ে অগ্নিসংযোগ করতে গেল, সঙ্গে সঙ্গে সেই মরা জ্যান্ত হয়ে ছোটাছুটি করতে লাগলো শ্মশানের মধ্যে। এই দেখে লোকজন সদল বলে ছুটে পালালো। অঘোর ভয়ে তাদের পিছু পিছু ছুটে শ্মশান থেকে পালাতে গেল, কিন্তু এই অভিশাপের বাঁধন তাকে এই শ্মশানের গণ্ডির মধ্যেই আটকে রাখলো। সে দেখল যে মরাটা এতক্ষণ ছুটোছুটি করছিল সেটা হঠাৎ তার ঘাড়ে চেপে উঠে বসেছে। কিন্তু সেই দিনের পর থেকে কেউ আর মরা পোড়াতে এলো না। এই গেঁওখালির শ্মশান সমেত অঘোর রাতারাতি হারিয়ে গেল মানুষের বিস্মৃতির আড়ালে। মাঝে মাঝে আশেপাশের গ্রাম থেকে কেউ এই পথে যাতায়াত করলে একটাই পাগলের মতো গলা শুনতে পেত, এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম ডোম অঘোরা। এই শুনে ভয় কেউ আর এই শ্মশানে আসতো না। কিন্তু তোর মতো আমিও একদিন এখানে এলাম আমার মাকে নিয়ে। শুনেছিলাম এই শ্মশানে মরা ছোটে। ভাবলাম মাকে আবার বাঁচিয়ে নিজের কাছে রাখবো, কিন্তু তখনও বুঝিনি যে এই শ্মশানে মরা জ্যান্ত হয়ে ছোটে না, ছোটে তার আগের শরীরের মধ্যে বন্দি অতৃপ্ত আত্মা হয়ে। আজ তোর মতো আমিও সেদিন ভুল করেছিলাম। আমার মায়ের মরা আমার কাঁধে উঠে বসেছিল, আর আজও আমি তাকে কাঁধে নিয়ে রয়েছি। এই দেখ দেখ কেমন তার ভারে আমি ঝুঁকে আছি। তবে আর বেশিক্ষণ নয়, এতদিন
তার অতৃপ্ত আত্মাকে মুক্তির পথে বাধা দেওয়ার জন্য সারাক্ষণ সে আমার এই কাঁধে বসে থাকত। কেউ তাকে দেখতে পায় না, যেমন আমিও কিন্তু তোর বউকে এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু ও আছে, তোর ঘাড়ের ওপর বসে আছে। সেই দিনের পর থেকে অনেক চেষ্টা করেও এই শ্মশান থেকে বেরোতে পারিনি। কেউ আমাকে নিতেও আসেনি। সেই দিন ওই অঘোর ডোম আমায় এই কাহিনী বলে নিজে আমার সামনে মুক্তি পেয়ে এই শ্মশান থেকে চলে গিয়েছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 25টা বছর। এই পথে আর কেউ আসেনি। আমিও আগের ডোমের মতো ওই কথাটাই বারবার চেঁচিয়ে যেতাম, যাতে আমার মতো বোকা কেউ আবার এই শ্মশানে নিজের প্রিয়জনদের বাঁচানোর লোভে হাজির হয়। তবে আজ এত বছর পর সেটা হলো। আজ থেকে তুই হলি অঘোর ডোম। আমি আজ থেকে মুক্ত। আমার মায়ের আত্মাও মুক্তি পাবে। তোকে আমি কোনো অভিশাপ দিইনি রে, তুই নিজেই এই অভিশাপ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছিস। আমি চললাম, তুই এখানেই থাকবি, আর তোর বউয়ের প্রেত থাকবে তোর ঘাড়ের ওপর চড়ে, মাথা চিবিয়ে খাবে, পাগল করে দেবে তোকে। তোর দেওয়া এই মুদ্রাগুলো অনেক কাজে লাগবে। নিজের লোকেরা তো আমায় কবেই ভুলে মেরেছে। এখন এই মুদ্রাগুলো নিয়ে আমি বাকি জীবনটা কোনো মতে কাটিয়ে দেব। কথাগুলো বলেই অঘোরা হাঁটা লাগালো। তার পিছনে পিছনে ধাওয়া করল জমিদার শ্যামসুন্দর রায়। কিন্তু সুলেখার শরীরের ভার সে তেমন ভাবে কিছুই পারল না। এখনো তো এই ভার সওয়ার অভ্যেস হয়নি তার। চোখের সামনে অঘোরা শ্মশানের বাইরে বেরিয়ে গেল। আনন্দে তার আর হাসি ধরছে না, পাগলের মতো কান এঁটো করা হাসি। আজ আমিও মুক্ত, আমার মাও মুক্ত। জমিদার শ্যামসুন্দর রায় বেরোতে গিয়েও ছিটকে আবার শ্মশানে গিয়ে পড়ল। সুলেখার হস্তবন্ধন জমিদারের গলায় আরো চেপে বসল। জমিদার মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল, বাঁচাও, বাঁচাও, এখন আমাকে ছেড়ে যাও না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দূর থেকে তখন অঘোরার গলা শেষবারের মতো শোনা গেল। যাও মা, যাও, তুমি যাও, আমিও যাই। এই শ্মশান থেকে আমাদের আজ দুজনেরই মুক্তি। অনেক দূরে চলে যাও মা, আমিও চলে যাব অনেক দূরে। সে একইভাবে হাসতে হাসতে বলছে, এমনি এমনি কেউ আর আসবে না এখানে। তোর আমার মতো বেকুব মানুষকে টেনে আনতে চাইলে ওই এক কথা বলে যা, এই শ্মশানে চোটে মরা আমি হলাম ডোমগরা। এই শ্মশানে চোটে মরা আমি হলাম ডোমগরা। এই শ্মশানে চোটে মরা আমি হলাম ডোমগরা। আমি হলাম ডোমগরা। আসুন, বসুন, সবাই কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার সেশন অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আজ আপনারা শুনলেন অঘোর ডোমের গল্প,
গল্পটা লিখেছেন অঙ্কিতা ঘোষ এবং এইটা হচ্ছে অঙ্কিতা ঘোষের প্রথম কাজ এবং এই গল্পের মাধ্যমে অঙ্কিতা ঘোষের আত্মপ্রকাশ 221 বি হ্যারিসন রোডে। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লস। এই গল্পটা একটা ভূতের গল্প হলেও এখানে কিন্তু ভূত প্রেতের ভয় নেই ঠিক, আছে বন্দি হয়ে যাওয়ার ভয়, আছে নিজের জগৎটা থেকে, নিজের পরিচিত জগৎটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়। গল্পটা যখন রেডি করছিলাম তখন আমি আর প্রত্যয় কথা বলছিলাম যে এরকম সত্যি যদি হতো যে আজকে একটা মানুষ পার্মানেন্টলি একটা জায়গায় আটকে গেল যেখান থেকে সে আর কোনোদিন বেরোতে পারবে না, ভূত ট্রুত ছেড়েই দিলাম, এমন একটা জায়গায় আটকে গেল যেখান থেকে সে আর কোনোদিন বেরোতে পারবে না এবং তার জীবনের যতজন আছে, যতগুলো মানুষ আছে, সবাই তাকে ভুলে যাবে, সবাই মানুষটাকে ভুলে যাবে। মানে কোনোদিন যদি বেরোনোর কোনো চান্সও থাকে, তারপর বেরিয়েও কেউ আর তাকে চিনতে পারবে না। এটা কিন্তু খুব স্কেয়ারি একটা ব্যাপার। এবার এখান থেকেই কিন্তু মানুষের অনেক রকম ভয় আমাদের সাইকিতে কাজ করে এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু গল্পে রিপ্রেজেন্ট করেছে লেখিকা। আর এখানে কি সুন্দর দেখুন অঘোর ডোমের চরিত্রটা। অঘোর ডোম কিন্তু একটা মানুষ নয়। অঘোর ডোম একটা পজিশন মাত্র, একটা এন্টিটি। অঘোর ডোম বেসিক্যালি একটা চেয়ার। একজন আসছে, উঠে যাচ্ছে, আরেকজন আসছে সেই চরিত্রের চেয়ারে বসছে এবং সেইটাকে লিড করছে, সেই চরিত্রের দায়িত্বটাকে কাঁধে তুলে নিচ্ছে। খুব বাজেভাবে যদিও, মানে খুব ডেঞ্জারাসভাবে অ্যাকচুয়ালি। তা যাই হোক, আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আমাদের লেখক, আপনাদের খুব প্রিয় লেখক সাগরবাবু কমেন্ট করেছেন আগের গল্পটাতে এবং বলছেন যে অঙ্কিতার আধো আধো বলা কথাগুলো শুনে খুব মজা পেলাম। অনেকে কিন্তু ছোট্ট অঙ্কিতার গলাকে খুব প্রেজ করেছেন। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ছোট্ট মেয়েটাকে এতটা কনফিডেন্স দেওয়ার জন্য, এত সাপোর্টিভ হওয়ার জন্য। আমি এক্সপেক্ট করিনি যে এত মানুষ বাচ্চা মেয়েটার কাজটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আজ প্রথম আমাদের চ্যানেলে কোনো মেম্বার্স অনলি কন্টেন্ট এলো, স্পেসিফিক্যালি ফর মেম্বার্স। একটা ছোট শর্টস দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম, দেখছি কীরকম লাগে। আমাদের মেম্বাররা নিশ্চয়ই চেক আউট করবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে আস্তে আস্তে আমরা চেষ্টা করব আমাদের মেম্বারদের জন্য আরও পার্কস, মানে আরও জিনিস যেগুলো এক্সক্লুসিভ টু মেম্বার্স, সেগুলোকে নিয়ে আসার। কারণ ওনারা আউট অফ দ্য লাইন গিয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য এখানে আমাদের মেম্বার হচ্ছেন। ওনারা কিন্তু এক্সট্রা কিছু পাচ্ছেন না, ওনারা কিন্তু জাস্ট আউট অফ ভালোবাসা, জাস্ট আউট অফ সাপোর্ট করতে চাওয়ার ইচ্ছে ওনারা এই কাজটা করছেন। তবে এবার সময় এসেছে আস্তে আস্তে তাদেরও প্রতিদানে কিছু দেওয়ার। জবির 10234 বলছে, দাদা আমি রতিপুর গ্রামের একজন বাসিন্দা। আমার দিদা যখন ছোট তখন গ্রামের বাড়ির বাইরে বাথরুমটা ছিল, একটু দূরে। এক রাতে দিদা বাথরুম যাওয়ার জন্য ওঠে, তখন দিদার মনে হয় কে যেন পেছন পেছন দিদার হাঁটছে। কিন্তু যখন দিদা পেছনে ঘুরে তাকান তখন দেখে কেউ নেই। হঠাৎ কে যেন দিদার গলাটা চেপে ধরে, দিদার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। দিদার বাবা সেই চিৎকার শুনে ঘরের ভেতর থেকে দাওয়ায় নেমে আসে। আর দিদার বাবা বেরিয়ে আসার জন্য সে যাত্রায় দিদার প্রাণ বেঁচে গিয়েছিল। দিদা যখন আবার ঘরে ঢুকে এলো তখন দেখল দিদার বাবা ঘরেই নিজের বিছানায় অকাতরে ঘুমোচ্ছে। তাহলে তখন কে এসেছিল? কে এসেছিল সেই উত্তরটা তো আমার কাছে জানা নেই, বাট জায়গাটা ছোট্ট একটা ইনসিডেন্ট পড়ে দুর্ধর্ষ লাগলো। থ্যাংক ইউ জাবির, এরকম আরও ইনসিডেন্টস আমাদের সাথে শেয়ার করো। আমি ডেফিনেটলি চেষ্টা করব সেগুলো সবার সাথে শেয়ার করার। সুজয় দাস 40 বলছে, দাদা আমি সুজয় দাস, আপনাদের গল্প আমি শুনি যবে থেকে গুপ্তিপাড়া ফুলতলি গ্রামের ঘটনা তুলে ধরা হয়েছিল। কারণ আমার বাড়ি গুপ্তিপাড়া গ্রামে এবং তখন থেকে আমি আপনাদের গল্পগুলো শুনছি এবং এক পর্যায়ে 221 বি হ্যারিসন রোডের নেশায় আসক্ত হয়ে গেছি। আমি আপনাদের গল্প দুবাই থেকে শুনি। থ্যাংক ইউ সো মাচ সুজয়, খুব ভালো লাগলো। দূরে আছো বাড়ির থেকে, আশা করি খুব ভালো আছো, সেফ আছো। গুপ্তিপাড়া আমাদের বাড়ি থেকেও খুব একটা দূরে নয়। আমরা চেষ্টা করি আমাদের গল্পের মাধ্যমে বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষদের জীবন, সেই জায়গাগুলোর বৈশিষ্ট্য তুলে ধরার। তোমরা যারা আমাদের গল্প শুনছো তারা দেখবে যে বিভিন্ন গল্পে আমাদের ডিটেলসগুলো থাকে, কিন্তু এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কীরকম যেতে হয়, জায়গাটা কীরকম, এই জিনিসগুলো
যাতে আমরা যে যেখানে থাকি সেই জায়গাগুলোর ব্যাপারে শুনলে ভালো লাগে এবং অন্যরাও আমাদের জায়গাগুলোর ব্যাপারে জানতে পারে। নেহা দাশগুপ্তা 5565, বাহ! অনেক দিন পর দিদির কমেন্ট পড়ছি। দিদি বলছে, "গল্প ওয়াজ অ্যামেজিং, বাট আই মাস্ট সে অঙ্কিতার ভয়েস শুনে আমার ফেস হঠাৎ করে একটা বড় স্মাইল চলে এলো।" মানে আমার ফেসেই হবে আরকি। এটা আমি ঠিক করে পড়তে পারিনি, মাই ব্যাড। খুব মিষ্টি অঙ্কিতা, লোডস অ্যান্ড লোডস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস টু অঙ্কিতা। লাভ ফ্রম অস্ট্রেলিয়া। দিদি, আশা করি ভালো আছো। আশা করি এখনও তোমার মর্নিং ওয়াক চলছে, শরীরচর্চা করছো আর ফাটিয়ে আমাদের গল্প শুনছো। খুব ভালো থেকো। আকাশ মণ্ডল 7587 বলছে, "নমস্কার, আমি ভাঙড় থেকে বলছি। আমি এবছর নিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মা বাবা কর্মসূত্রে বাইরে থাকে, তাই আমাকেই রান্না করতে হয়, আর রান্না করতে করতে তোমাদের গল্প শুনি। খুব ভালো লাগে। তোমাদের সব গল্প শোনা হয়ে গেছে। যখন সময় পাই তখনই শুনি। তালদিহি চাই।" থ্যাংক ইউ সো মাচ আকাশ। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশনস। আর আর এটা শুনে খুবই ভালো লাগলো যে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট তোমার শোনা হয়ে গেছে। প্রত্যেকটা গল্প রিয়েলি খুব সুন্দর লাগলো। আম আমরা এই জন্যই চেষ্টা করছি, আমি আগের আড্ডাটাতেও বলছিলাম যে আরও বেশি করে আরও ভালো গল্প নিয়ে আসা সবার জন্য। সেটার আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে প্রিপারেশন নিও আকাশ, ওয়ান্স এগেন। আর তালদিঘি খুব তাড়াতাড়ি আসবে। মোস্ট প্রবাবলি অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ। তাহলে আজকের মতো আড্ডা রীতি এখানেই টানা যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। টিল দেন, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।